আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। এবার ছিল ৬১-৬৪। ১৯৬১-র ১৯শে মে ভাষা শহীদ দিবসের ৬৪তম বর্ষ উদযাপন। গত ১৯ মে সোমবার শিলচরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কার্যসূচির মাধ্যমে একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন এবং স্মরণ করা হয়। শিলচর রেল স্টেশন, শিলচর শ্মশানঘাট, গান্ধীবাগ ইত্যাদি জায়গায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অগুন্তি মানুষ। শিলচর রেল স্টেশনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, 11 জন বাঙালির রক্তে রঞ্জিত ভাষা শহীদ দিবস। এই ভাষা শহীদ দিবসে এবার ৬৪তম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শতকোটি প্রণাম নিবেদন করছি। এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন। অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে। তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে। গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান, ভাষা শহীদ স্মরণ সমিতির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওনারা এসে ওনারা বক্তব্য রেখে গেছেন। পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্য সভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায়। আর অসম সাহিত্য সভা সহ বাংলা সাহিত্য সভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা শহীদ স্টেশন, এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন। এই কথা উনি বলেছেন। আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা। আর আমার মনে হয় যে এত অঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে বাসনা, এই বাসনা পূর্ণ হবে। আর তার মধ্য দিয়ে আমাদের এই 11 জন শহীদের আত্মার সদ্গতি হবে। এটাই আজকের দিনে কাম্য। আর দেখুন, যেটা আমরা জানি যে ভারত সরকার, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারত সরকার সেটার এনওসি দিয়েছে। আর গেজেট নোটিফিকেশনের জন্য আমাদের আসাম সরকার সেটা অপেক্ষা করছে যে এত অঞ্চলের সকল ভাষাভাষী, সকল জনগোষ্ঠীদের সহমত নিয়ে এই ব্যাপারে এগোনো। তো আমি মনে করি যে অসম সাহিত্য সভা আসাম শিলচরে এসে যে উক্তি করে গেছেন একটা বড় মন নিয়ে, সেটা অত্যন্ত ঐতিহাসিক ব্যাপার। প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছি। আমি তাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি, সভাপতির চরণে। আর আমার মনে হয় এই উদ্যোগ, যে উদ্যোগে অতি সত্বর আমাদের যে এই ডিমান্ড যেটা, সেই ডিমান্ড ফুলফিল হতে যাচ্ছে। শিলচর শ্মশানঘাটে শ্রদ্ধা নিবেদন করে প্রাক্তন ছাত্রনেতা তথা আইনজীবী প্রদীপ দত্ত রায় বললেন, আজ ঐতিহাসিক 19শে মে পবিত্র ভাষা দিবস। আমাদের 1961 সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা, মাতৃভাষাকে রক্ষা করার জন্য 11 জন শহীদ হয়েছিল। সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি। আজ 1961 থেকে 64 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি। এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। আজকে অসম সাহিত্য সভা 64 বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা তাদের স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে 10 বছর আগে, কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে 9 বছর আগে।
আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে, এবং সেটা হবে আমাদের বরাক উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে, সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন, তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দিয়েছে, কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না। শহীদ পরিবারের কি অবস্থা, ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি, যেখানে আসাম আন্দোলনে বিদেশি বিতাড়ন আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন, শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন, যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন, তেমনি একাদশ ভাষা শহীদকেও দিতে হবে। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল রেল স্টেশনে শহীদ স্মারকস্থলে শ্রদ্ধা নিবেদন করে শিলচর রেল স্টেশনের নাম এখনও ভাষা শহীদ স্টেশন না হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, 19শে মে আমাদের এটা আবেগ, বিশেষ করে বরাক উপত্যকার বাঙালিদের। আমরা আজকে যে 1961 সালে যে এই বাংলা ভাষা স্বীকৃতির জন্য যে 11 জনের আত্মবলিদান দিয়েছিলেন, সেই আত্মবলিদানের জন্য আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি পেয়েছিলাম। আজকে তাদের প্রতি আমরা আজকের দিনে এই মহান আত্মবলিদান যারা দিয়েছিলেন শহীদদের প্রতি আমরা নতমস্তকে ওনাকে শ্রদ্ধা জানাই, ওনাদেরকে স্মরণ করি। এটা একটা বরাক উপত্যকার আবেগ যে 19শে মে আমরা অপেক্ষায় থাকি যে আমাদের এই যে যাদের জন্য আমরা বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিলাম, আজকে তাদের জন্য আজকে একটা দিন, সেই 19শে মেকে আমরা ওনাদের হয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি ওনাদেরকে, এবং গোটা বরাক উপত্যকায় একটা উৎসবময় পরিবেশ সৃষ্টি হয়। তাই আজকের দিনে আমি প্রত্যেক বাঙালিদের কাছে, বিশেষ করে বরাক উপত্যকার মানুষের কাছে অনুরোধ করব যে 19শে মে যেন আমাদের 365 দিন হয়। আমরা যেন আমাদের হৃদয়ের মধ্যে যেভাবে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা যেন সবসময় সম্মান জানাতে পারি, আমরা যেন বাংলায় কথা বলি, আমরা যেন প্রত্যেকটা বরাক উপত্যকা প্রত্যেকটা সাইনবোর্ড যেন বাংলাতে হয়, আমরা যেন ভাষা শহীদ স্টেশন আমাদের অনেক দিনের দাবি, সেই দাবি যেন সরকার মেনে নেয়, সেই আবেদনটুকু সরকারের কাছে করব। এবং তৎসঙ্গে প্রত্যেক বাঙালিরা আমাদের মাতৃভাষাকে যেন আমরা সবার আগে অগ্রাধিকার দিই। মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। আজকে গত 10 বছর ধরে আমি যতটুকু জানি যে কেন্দ্রীয় সরকার অনুমোদন দেওয়ার পরও এখন পর্যন্ত আসাম সরকার সেটাকে গেজেট নোটিফিকেশন করেনি। আমরা দেখেছি গতকালকে আসাম সাহিত্য সভার সভাপতি এবং সম্মানীয় সম্পাদক ওনারা এসেছিলেন, ওনারাও আজকে এই শহীদ স্টেশনের নামাকরণের জন্য ওনারা সমর্থন জানিয়েছেন। আশা করি যেহেতু অসম সাহিত্য সভা এসে এখানে সমর্থন জানিয়েছে, নিশ্চয়ই হয়তো আসাম সরকার ওনাদেরকে অগ্রাহ্য দিয়ে আজকে ওনাদের মানে সমর্থনকে ওনারা অগ্রাহ্য দিয়ে আজকে ভাষা শহীদ স্টেশনের নামকরণ হবে। সমগ্র বরাক উপত্যকার সাথে শ্রীভূমি জেলাতে 19শে মে ভাষা আন্দোলনের 64তম বার্ষিকীতে মাতৃভাষার অধিকার রক্ষার শপথ নিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করলেন জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এই উপলক্ষে সীমান্ত জেলার সদর শহরের শম্ভুসাগর পার্কে শহীদ স্মৃতি ফলকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সভায় বক্তব্য রেখে সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, 19শে মে এই উপলক্ষে আয়োজিত এই সভার সভাপতি আমাদের করিমগঞ্জ জেলা সমিতি শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল সহ অন্যান্যরা যারা আছেন সবাইকে আমি আমার অভিনন্দন জানাই। সেই সঙ্গে আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি 19-এর যে 11 জন শহীদ আমাদের মাতৃভাষার অধিকার, আমাদের স্বাভিমান, জাত্যাভিমান রক্ষার জন্য নিজেদেরকে আহুতি দিয়েছিলেন, তাদের সবাইকে আমরা বিনম্র চিত্তে স্মরণ করি, প্রণাম জানাই তাদের স্মৃতির উদ্দেশ্যে। সেই সঙ্গে পরবর্তীকালে
আমাদের এই উপত্যকায় যে আরও 4 জন শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, প্রণতি জানাই তাদের উদ্দেশ্যে। আর সেই সঙ্গে পৃথিবীর যেখানে যত ভাষা আন্দোলনকারীরা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদেরকেও প্রণাম জানাই। ইতিমধ্যে আমাদের এই দিনে তাৎপর্য সম্পর্কে বিস্তৃত বক্তব্য রেখেছেন আমাদের ভাষা আন্দোলনের একজন অগ্রণী নেতা, ৬১ ভাষা আন্দোলনের বা পরবর্তী এবং বিগত দিনে সব রকম আন্দোলনের সঙ্গে যিনি জড়িয়ে ছিলেন এবং এখনও আছেন, সেই সুকেন্দু বিকাশ পাল মহাশয় বিস্তৃত আলোচনা করেছেন। আমি সেই ব্যাপারে আর আপনাদেরকে অবগত করতে চাই না, শুধু একটা কথা, আমাদের এই যে সম্মেলন যেটা সৃষ্টি হয়েছিল 1977 সালে, এটা অনেকটা 19-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের অধিকার অর্জনের জন্য নিয়মিত যে আমাদের উপর বিভিন্ন ধরনের আঘাত আসছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তার মোকাবিলা করার জন্য, তার প্রতিবাদ করার জন্য এই সম্মেলন হয়েছিল। এবং আমরা জানি সেই 19-এর যে আন্দোলনটুকু হয়েছিল তার মূলে ছিল আরেকটি আন্দোলনের 21শে ফেব্রুয়ারি 1952 সালের বাংলাদেশের সে ভাষা আন্দোলনকারী থেকে যে চেতনা আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, তার থেকেই 1961 সালে এই পরিণতি হয়েছিল। আমাদের শহীদত্ব বরণ করেছিলেন 11 জন। এবং আমরা এই যে চেতনাটুকু আমরা যাতে বহন করে নিতে পারি, আমাদের যে অঙ্গীকারটুকু, আমাদের ভাষার জন্য যে এতজন শহীদ হয়েছেন আমাদের অধিকার রক্ষার জন্য, এই স্মৃতিটুকু যেন আমাদের মনে থাকে এবং চেতনাটুকু যেন আমাদের থাকে। আমরা বিভিন্নভাবে এই উপত্যকার যারা বৃহত্তর ভাষাভাষী, যারা বাঙালিরা বিভিন্ন ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাঞ্ছিত হয়ে আসছেন এবং হচ্ছেন, সেই দিকে আমাদের সবসময় সজাগ থাকতে হবে, এই আবেদনটুকু আমি রাখছি। আমরা সব সময় সব ভাষাভাষী সবাইকেই আমাদের সম্মান জানিয়ে আসি এবং আমরা বিশ্বাস করি সাহিত্য সংস্কৃতির তখনই উন্নতি হয় যখন অন্য সংস্কৃতি এবং ভাষার সঙ্গে আমরা মিলিতভাবে কাজ করতে পারি। আমাদের এই সম্মেলন এই উপত্যকার যত ভাষাভাষী লোক আছেন সবাইকে নিয়েই চলছেন এবং আমরা এটা আশা করি আমাদের এই আসামেও যাতে করে সব ভাষাভাষী লোক সমানভাবে চলবেন এবং সবার ভাষার প্রতি সমান মর্যাদা দিয়ে তারা যেন সমন্বয়ের ভাষাটুকু আমাদের কাছে কানে তুলে ধরেন। আমরা আজকাল দেখি যে সমন্বয়ের বার্তা নিয়ে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অনেকেই আমাদের এই উপত্যকায় এসেছেন, সেটা খুব আমি সাধুবাদ জানাই এই জাতীয় উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার 17 থেকে 18, 19 আমি জানি না এই উপত্যকায় বিগত 50 বছর ধরে যে সম্মেলন বাঙালি তথা অন্যান্য ভাষাভাষী সংখ্যালঘু ভাষাভাষীর জন্য আন্দোলন করে চলে আসছে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। জানি না এভাবে সম্মেলন, এভাবে সমন্বয় কিভাবে সাধিত হবে সেটা আমার মনে হচ্ছে না, তবে আমি চিন্তা করছি কিভাবে সেটা সাধিত হবে। যার সাধু উদ্যোগকে আমরা সবসময় সাধুবাদ জানাই, কিন্তু তার মধ্যে যদি অন্যরকম কোনো ব্যাপার থাকে সেই ব্যাপারে যেন আমরা সবাই সজাগ থাকি, এই আবেদনটুকু আমি সবার কাছে রাখছি। কারণ আমাদের সময়টুকু খুবই সংকটপূর্ণ সময় আমাদের যাচ্ছি এবং আমরা যাতে সব সময় আমাদের স্বাভিমান, আত্মপরিচয় এবং আত্মমর্যাদা রক্ষা করে চলতে পারি, সেই অঙ্গীকারটুকু যেন আমাদের এই দিনে আমরা নেই। এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই যে যে ভাষায়
কথা বলুন না কেন নিজের মাতৃভাষাকে সম্মান করবেন, এবং যারা মাতৃভাষাকে সম্মান করে অন্য ভাষাকেও তারা সম্মান করতে জানে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বললেন, এবং আমরা এই অঞ্চলে যারা বঙ্গবাসী যারা থাকি, যারা আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। 19 আমরা পালন করছি। আজকে এখানে শহীদ বেদিও আমরা নির্মাণ করছি। 2:35 যেহেতু সেদিন ঘটনা হয়েছিল রেল স্টেশনে, শিলচর রেল স্টেশনে, 2:35 সেটা আমরা উন্মোচন করব। তারপর আলোচনা সভা হবে। 19 মে আলোচনা সভা, 19 মের পথচলা সভা বা অনেক ধরনের নাচ গান প্রোগ্রাম আমরা করব। করেই সেটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি মনে করি যে আমাদের এই কৃষ্টি সংস্কৃতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি প্রচেষ্টা, আমাদের কি চিন্তাধারা, আমি বিশ্বাস করি যে বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন ওদের কাজ চালিয়ে আছে। আমি বলেছি যে টেকনোলজির যুগ, টেকনোলজি আরও এগিয়ে যাবে। টেকনোলজিকে আমরা বন্ধ করতে পারবো না। আজকে 5G, 4G, 6G, 7G আরও অনেক কিছু এগিয়ে যাবে। এগুলো এখন এআইয়ের কথা বলা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে, আরও অনেক এগিয়ে যাবে। সেটা আমাদেরকে বন্ধ করতে পারবো না। কিন্তু সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বলতে হবে যে টেকনোলজি আরও এগিয়ে যাও, কিন্তু আমরা যাতে আমাদের সভ্যতা সংস্কৃতিকে যাতে হারিয়ে না ফেলি, হারাতে যাতে না হয়। যাতে অনেক সময় দেখা যায় যে নিজের সভ্যতা সংস্কৃতিকে হারিয়ে আমরা অন্য সভ্যতা সংস্কৃতিকে আমরা সম্মান দিচ্ছি। আমি অন্যের মাকে সম্মান করব, কিন্তু আমি তো আমার মাকে সম্মান করতে হবে। সেটা নয় যে আমি অন্যর মাকে সম্মান করবো, আমাকে আমি সম্মান করবো না। আমি যদি আমার মাকে সম্মান করি তাহলে অন্যের মাকে আবার সম্মান করতে হবে। এই হচ্ছে কি আমাদের মেন্টালিটি। এই মেন্টালিটি আমাদেরকে জাগ্রত করতে হবে। তাই বিশেষ করে আজকের দিনে শহীদদের প্রতি আবার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা জানিয়ে যে ওনারা যে বলিদান দিয়েছিলেন, যে এই যে আমাদের সভ্যতা সংস্কৃতি এবং সেই সময় সেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, সেই পরিস্থিতির মধ্যে যেভাবে ওনারা নিজের জীবন দিয়ে আমাদের ভাষা সংস্কৃতিকে রক্ষা করেছিলেন, ওনাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। সামনের দিন সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, এবং ওনাদের শুধু 19 মে নয়, প্রত্যেকটা সময় ওনাদের বলিদানটুকু যাতে আমরা মনে রাখি, আমাদের অন্তরে যাতে থাকে, আমাদের হৃদয়ে যাতে থাকে, এবং ওনাদের যাতে বাংলা সাহিত্য সংস্কৃতি যাতে এগিয়ে যায়। এ উপলক্ষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে কাছাড় জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। বর্ষার মরশুমের শুরুতে অর্থাৎ গত বৃহস্পতিবার এ ব্যাপারে শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথভাবে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য নির্বাহী আধিকারিক ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ত্রাণ শিবিরগুলির কার্যকর ব্যবস্থাপনা, এসডিআরএফের প্রস্তুতি বাস্তবায়ন এবং দুর্যোগ পরবর্তী তাৎক্ষণিক ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। বৈঠকে উপস্থিত ছিলেন গুয়াহাটি থেকে আগত সার্ভে ও সেটেলমেন্ট ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল প্রবীর কুমার দত্ত, কৃষি ক্ষেত্রে দুর্যোগ মোকাবিলার প্রকল্প আধিকারিক মনোজিৎ মহন্ত, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির প্রকল্প আধিকারিক কিশোর দত্ত। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আধিকারিক শামীম আহমেদ জানালেন, প্রত্যেক বছর আমরা বর্ষা মরশুমের আগেই আমরা বর্ষার প্রস্তুতি নিয়ে আমরা সবসময় একটা আলোচনা করি। এই বছরও আমরা বর্ষার মরশুমে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তা কীভাবে মোকাবেলা করতে হয় তা নিয়ে আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে এবং এনজিওদের সাথেও আমরা বিভিন্ন ধরনের বৈঠক আমরা আয়োজন করে থাকি, এবং সরকারি সিদ্ধান্ত মতে আমাদের যা যা প্রস্তুতি নেওয়া দরকার সে বিষয়ে আমরা আলোচনা করি, এবং আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা সেই অনুযায়ী আমরা প্রস্তুত থাকি।
আমরা সবাই জানি যে 2022 ইংরেজিতে এবং 2024 ইংরেজিতে আমাদের কাছাড় জেলায় যে বিধ্বংসী বন্যা হয়েছিল, সেই বন্যায় আমরা কীভাবে কী পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেটাও আমরা জানি। তো সেই 2022 ইংরেজি এবং 24 ইংরেজির এক্সপিরিয়েন্স থেকে আমরা কি আমাদের ভুল হয়েছিল সেই সময়ে, সেই ভুলগুলোকে কীভাবে আমরা শুধরে নিতে পারি এবং শুধরে নিয়ে যাতে আমরা জনগণকে আরও ভালোভাবে সাহায্য এবং সহযোগিতা আমরা করতে পারি, তা নিয়ে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করি এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা অ্যাকশন নেই। এই বছরও আমরা 28 ফেব্রুয়ারি থেকে আমরা প্রস্তুতি শুরু হয়েছে এবং প্রথম পর্যালোচনা বৈঠক আমরা 28 ফেব্রুয়ারি 2025 ইংরেজিতে আমরা করেছি। তারপরে আরও পর্যায়ক্রমে অনেক 4-5টা মিটিং হয়েছে এবং গতকালকে আসাম সরকারের রাজস্ব এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের নোডাল অফিসার তথা উনি আমাদের আসাম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল প্রবীর দত্ত স্যার এবং কিশোর দত্ত মহাশয় এবং মঞ্জিত মহন্ত মহাশয় ওনারা এসেছিলেন। ওনাদের উপস্থিতিতে আমরা জেলা প্রশাসনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমরা একটা আলোচনা বৈঠক করেছি। সেই বৈঠকে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাজ্য সরকারের প্রতিনিধিদেরকে আমরা অবগত করেছি এবং ওনারা সন্তুষ্টি ব্যক্ত করেছেন যে আমাদের প্রস্তুতিটা খুব ঠিকই আছে এবং ওনারা ফিল্ড ভিজিটে করেছেন আমাদের কাটিগোড়া অত্যন্ত বন্যা অধ্যুষিত এলাকা এবং সুনাইতে ওনারা গিয়েছেন। ওনারা গিয়ে সেখানে আমাদের নদীর বাঁধ এবং রিলিফ ক্যাম্প যেগুলো স্কুল আমরা মনোনীত করে রেখেছি সেইগুলো ওনারা দেখেছেন, সেখানের পরিস্থিতি ওনারা বিবেচনা করেছেন এবং সার্কেল অফিসার সুনাই এবং কাটিগোড়ার সাথেও সেখানে বৈঠক করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কীভাবে আমরা সেই পরিস্থিতির সাথে সম্মুখীন করতে পারি। তো এই বছর আমরা আশা করছি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা প্রস্তুত এবং জনগণের কাছে আমরা একটাই সতর্কতা থাকার জন্য আমরা অনুরোধ জানাই যে আপনারা সবসময় সতর্ক থাকবেন। বৃষ্টির জল বা নদীর জল যখন বাড়বে, যখন কোনো নিচু এলাকা প্লাবিত করবে, যাতে আপনারা সেই সব এলাকায় যাবেন না, আপনারা খেয়াল রাখবেন সবসময়। আর তার সঙ্গে আরেকটা জিনিস আমরা বলছি যে এইবার বৃষ্টি যখন হয় অনেক সময় আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের অনেক মানুষের মৃত্যু ঘটে, গরু বা মহিষের মৃত্যু হয়। তো এই বজ্রপাত একটা হচ্ছে আমাদের অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এই জিনিসটা খুবই ইনক্রিজ হচ্ছে আমাদের এখানে, পুরো নর্থ ইস্টে হয়েছে। তো বজ্রপাতের যখন পরিস্থিতি তৈরি হয় আপনারা সবসময় ঘরের ভিতরে থাকবেন এবং বাইরে যাবেন না, এড়িয়ে চলবেন সহজে আমরা যাতে নিজেকে কোনো দুর্যোগের সম্মুখীন থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি। জেলা প্রশাসনের তরফ থেকে আমি আপনাদেরকে বলি আমাদের কন্ট্রোল রুম 24/7 আমাদের কন্ট্রোল রুম চালু আছে। আমাদের স্টাফ এখানে বসে আছেন। যে কোনো ধরনের হেল্পের জন্য আপনারা 1077 নাম্বারে আপনারা ফোন করতে পারেন। একটা মোবাইল নাম্বারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা আপনারা নোট করতে পারবেন 9401624141। এই নাম্বারটা আমি আবারও বলছি 9401624141। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের থেকে যদি কোনো ইনফরমেশান পাই সেই সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যাতে আপনাদের কাছে পৌঁছে আপনাদেরকে সেই দুর্যোগ থেকে বাঁচাতে পারি। হাইলাকান্দি জেলায় শনিবার বিশ্ব হাইপারটেনশন দিবস পালন করা হয়। এই উপলক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভাগীয় কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনটি পালন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। এই প্রসঙ্গে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্বাস্থ্য বিভাগের জেলা নোডাল অফিসার ডক্টর M.H. খন্দকার বললেন, 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হিসাবে পালন করছি। সাধারণ রাজ্যে জানাতে চাইছি যে উচ্চ রক্তচাপ, দ্যাট ইজ আমরা ইংরাজিতে হাইপারটেনশন বলে যে কই, এই কথাটা কি জিনিস আর এটা কই থেকে হয়, কি ধরনের অসুবিধা করে, আমি এই ভিতরে কিছু একটা আপনাদেরকে জানাতে চাইছি। উচ্চ রক্তচাপ হইল যে আমাদের শরীরে একটা রক্তর মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হয়, উচ্চ রক্তচাপ হয়। এই রোগটা অসংক্রমিত মানে এটা বংশগতভাবে আহে। আমার মা বাবার যদি আমার উচ্চ রক্তচাপ আছে তাহলে ওনার ছেলেরও হইব, মেয়েরও হইতে পারে। এই রক্তচাপ যেহেতু বংশানুক্রমে থাকে, গতিকে ইয়ার একমাত্র সজাগতাই ইয়ার প্রতিরোধ করা যায়। সজাগতা থাকলে প্রতিরোধ করা যায়। আমি সজাগতার কথা কোয়ার আগে আমি রোগী প্রথমে
উচ্চ রক্তচাপ হলে কি কি অসুবিধার সম্মুখীন হয় আমি এই ব্যাপারে কইতে চাইছি। একজন সাধারণ মানুষ অনুভব করব একটু মাথা ঘুরায়, রোদ্রে রোদ্রে ঘোরাফেরা করলে চোখ একটু আন্দাজ দেয়, মাথা ঘুরায়, অশান্তি লাগে, গলার পিছন দিকে টানিয়ে ধরে ব্যথা করে, শরীরে অশান্তি অশান্তি করে, রাত্রে ঘুম হয় না, রাত্রে বিছনায় ঘুমাইলেও ঘুম হয় না। এই ধরনের যখন অসুবিধা একজন মানুষের দেখা দেয় তখনই ডাক্তারের পরামর্শ নেওয়া গেলে দেখা যায় যে মানুষটার উচ্চ রক্তচাপ ধরা পড়েছে। উচ্চ রক্তচাপ যখন হবে কি কি কারণে হইতে পারে? উচ্চ রক্তচাপ হওয়ার জন্য আমরা কিতাব অনুযায়ী যেটা টেক্সট বুক অফ মেডিসিনে কিছু কথা কইছে যে লবণ কম খাইতে লাগে, অযথা চিন্তা কম করতে লাগে, প্রস্রাব যখন লাগে তখন প্রস্রাবের টয়লেটে যাওয়া লাগে, প্রস্রাবটা আটকিয়ে রাখা বা বন্ধ করে কিছু সময়ের জন্য ব্যস্ততার মাঝদিনে প্রস্রাবটা আটকিয়ে রাখা লাগে না, অতিমাত্রা চর্বি জাতীয় জিনিস খাইতে লাগে না, ধূমপান করতে লাগে না, মাদক দ্রব্য খাইতে লাগে না। যে সকল মানুষের মাদক দ্রব্যর অভ্যাস আছে তেওঁলোকে ওই সকল মানুষের মাদক দ্রব্য কমে দেওয়া লাগে বা ছাড়ি দেওয়া লাগে। এইটা করলে আমরা কিছু পরিমাণে আরামে থাকা যায়। এখন কথা হইল যে উচ্চ রক্তচাপ হওয়ার পরে আমরা কি করব? আমরা ডাক্তারের পরামর্শ নিব, ডাক্তারে ওষুধ দিব, আরো রেগুলার চেক আপ করতে লাগবে। রেগুলার প্রেশার চেক আপ করা, যন্ত্র দিয়ে ডাক্তারের যে প্রেশার মেশিন বিপি ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে যে প্রেশার মেশিন দিয়ে যে প্রেশার দেখে ওইখানে প্রথমে দুই ধরনের প্রেশার আমরা পাই। একটা হলো সিস্টোলিক প্রেশার, যেটার উপরের লেভেলের যেটা প্রেশার হয় এটারে আমরা সিস্টোলিক প্রেশার গুলা কই, নিচের লেভেলের যেটা প্রেশার হয় এটারে আমরা ডায়াস্টোলিক প্রেশার কই। নর্মাল রেঞ্জে কি রকম হতে পারে? একজন সাধারণ মানুষের জন্য নর্মাল রেঞ্জ 130 পর্যন্ত নর্মাল থাকে, 130 আরো এইদিকে নিচে 80, এটা নর্মাল রেঞ্জ বলে কোয়া যায়। যে সকল মানুষের বয়স 40 বছরের ঊর্ধ্বে সেই সকল মানুষের যদি প্রেশার 130 উপরেরটা নিচেরটা যদি 80 হয় তাহলে আমরা কইতে পারি যে মানুষটার প্রেশার নর্মাল। যদি এই প্রেশারটা উপরের প্রেশারটা যদি 140 হয়ে যায় আর নিচেরটা 90তে আছে তাহলে আমরা প্রাইমারি স্টেজে প্রেশার হচ্ছে বলে আমরা অনুভব করি মানুষটা। সে সকল মানুষের আমরা কিছু পরামর্শ দেই যে লবণ কম খাবেন, তোলা লবণ খাবেন না, তরকারিতেও লবণ কম খাবেন, অযথা চিন্তা করবেন না। চিন্তা কি কি হইতে পারে? ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, সোশিয়াল, ফ্যামিলিয়াল, পার্সোনাল, অফিসিয়াল, যে কোনো টেনশন হতে পারে। এই টেনশনগুলো কমাইতে লাগে, কারণ এই টেনশনের কোনো ধরনের ঔষধ দিয়ে আমরা টেনশন কমাইতে পারি না। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।